সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরা এই করোনাকালীন সময়ে এটাই প্রত্যাশা করি, আমার সন্তানেরা, আমার শিক্ষক, আমার ছাত্ররা এবং তার পরিবার পরিজন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রত্যাশা আমরা সর্বদাই করি। মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই আবেদন, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমরা এর মধ্যে আমাদের ঢাকা কলেজের প্রায় 45-46 জন টিচার করোনা আক্রান্ত হয়েছে। অনেকে তার পরিবার সহ আক্রান্ত হয়েছেন। যেমন ইসলামের ইতিহাসের আমাদের আফরোজা আপা, উনি করোনা থেকে আক্রান্ত হয়েছিলেন, করোনায় মারাত্মকভাবে। সেখান থেকে সেরে এখন আবার উনি আইসিইউতে আছেন। মানে অবস্থা খুব একটা ভালো নয়। এভাবে আমাদের চলছে। এজন্য বলছি, সবাই ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া। আমরা সর্বদাই বলি, একান্ত প্রয়োজন না হলে কেউ বাহিরে যাবে না। কারণ এমন একটি রোগের সাথে আমরা যুদ্ধ করছি, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। যদি দেখতে পারতাম অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয় পাওয়া খুব কঠিন। দৃশ্যমান শত্রুর সাথে মোকাবেলা করা যায়, অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন কাজ। এই কথাগুলো বলেছি এই কারণে, ঝড়টা আমাদের উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে এবং বড় করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, আমাদের প্রত্যাশা অনুযায়ী তোমরা চলবে, তাহলে তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকব। ঠিক আছে? তো আজকে আমরা পরিসংখ্যানের অনেকগুলো অধ্যায় আমরা পড়েছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আমরা শেষ করেছি। তো আজকে আমরা চতুর্থ অধ্যায় আমরা পড়াবো, একেবারে নতুন অধ্যায়। বিস্তার পরিমাপ। তাহলে বিস্তার মানে কি? তোমরা বলতে পারো, স্যার বিস্তার মানে তো তফাৎ, বিস্তার মানে পার্থক্য, বিস্তার মানে ভিন্নতা। তোমার আমার বয়সের মধ্যে যে পার্থক্য, বিস্তার। তোমার আমার উচ্চতার মধ্যে যে পার্থক্য, বিস্তার। তোমার সাথে আমার ওজনের যে পার্থক্য, বিস্তার। তোমার সাথে আমার যে মেধার পার্থক্য, এগুলো বিস্তার। অর্থাৎ যত রকমের তফাৎ দেখছো, একটা মানের সাথে আরেকটা মানের যে পার্থক্য, এটাকে আমরা বিস্তার বলি। বিস্তার না থাকলে, অর্থাৎ পার্থক্য না থাকলে তুমি চলক বলতে পারো না। সুতরাং যে সকল মান আমরা বলেছি, যে সকল মানের মধ্যে পরিবর্তনশীল বৈশিষ্ট্য রয়েছে, তারাই চলক। সুতরাং বিস্তার হলো তফাৎ, পার্থক্য, ভিন্নতা, পরস্পরের মধ্যে আলাদা, বৈচিত্র্য, একটির সাথে অন্যটির পার্থক্য, এটাকে আমরা বিস্তার বলি। ঠিক আছে? যেমন আমি কতগুলো উদাহরণ দিয়েছি। আমার ওজন তোমার ওজনের মধ্যে পার্থক্য, আমার উচ্চতার সাথে তোমার উচ্চতার পার্থক্য, আমার মেধার সাথে তোমার মেধার সাথে পার্থক্য, আমার বয়সের সাথে তোমার বয়সের পার্থক্য। তাই না? এই যে পার্থক্যগুলো আমরা দেখছি, এগুলো কি মূলত আমরা বিস্তার বলি। তাই না? এই বিস্তারকে আমরা দুইভাবে পরিমাপ করতে পারি। কি কি দেখো, বিস্তারকে আমরা দুইভাবে বলতে পারি। বিস্তারটাকে কি করে? দুই ধরনের পার্থক্যকে আমরা বিস্তার বলে থাকি। একটি পার্থক্য হলো মানগুলা একটি কেন্দ্রীয় মান থেকে কত দূরে আছে। দ্বিতীয়টি হলো নিজেরা নিজেদের মধ্য থেকে কত দূরে আছে। আমি যদি কেন্দ্র হই আর আমার ছাত্ররা যদি আমার মান হয়, অন্যান্য মান হয়, আমার ছাত্ররা, আমি যেখান থেকে আমার বক্তব্যটা দিচ্ছি, আমার থেকে তারা বিভিন্ন দূরত্বে আছে। অথবা আমার ছাত্রদের বয়স যদি আমি আমার বয়সের সাথে তুলনা করি, তাহলে দেখছি যে আমার বয়সের সাথে আমার ছাত্র ছাত্রীদের বয়সের পার্থক্য, আমার ক্লাসে যারা অবস্থান করে যে সমস্ত ছাত্র, তাদের বয়সের পার্থক্য কত। এই একটি পার্থক্য, একে আমরা বিস্তার বলবো। আমাকে যদি তুমি বাদ দাও,
আমি কি, আমি একা, আমি একক ব্যক্তি। তা আমার থেকে তোমাদের, তোমরা অনেক, আমার থেকে তোমাদের মধ্যে বয়সের পার্থক্য একটি বিস্তার। আরেকটি হলো, আমাকে যদি তুমি বাদ দাও তাহলে তোমাদের বয়সের মধ্যে পার্থক্য আছে না? একই ক্লাসে পড়ো, অথচ একজনের সাথে আরেকজনের বয়সের ভিন্নতা আছে। এটি বয়সের ডেট অফ বার্থের পার্থক্য রয়েছে, আছে না? তাহলে দেখো, একটি হইল কেন্দ্র থেকে মানগুলো কত দূরে আছে, অথবা মানগুলো নিজেরা নিজেদের মধ্য থেকে কত দূরে আছে। এই দুই ধরনের তফাৎ আর এই দুই ধরনের পার্থক্যকে আমরা বিস্তার বলি। আমরা যদি এটি সার্কেল অঙ্কন করি, এটি বৃত্ত অঙ্কন করি, এটিকে যদি আমি কেন্দ্র বলি, আর এই কেন্দ্রের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মান রয়েছে, অসংখ্য মান রয়েছে এখানে। তাহলে আমরা বলবো, প্রথমত আমরা তুলনা করব এই কেন্দ্র থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে, কত দূরে আছে, কত দূরে আছে, কত দূরে আছে। তাহলে কেন্দ্র থেকে মানগুলো যত দূরে থাকে না কেন, তাহলে কেন্দ্র থেকে প্রতিটি মান কত দূরে আছে, এই কেন্দ্র থেকে ওই মানগুলোর দূরত্বই হলো এক একটি বিস্তার। আবার যদি আমি কেন্দ্রকে বাদ দেই, দেখো এই মানটির সাথে এই মানটির তফাৎ আছে, এই মানটির সাথে এই মানটির পার্থক্য আছে, এই মানটির এইটার পার্থক্য, অবস্থানগত দিক থেকেও তাদের মধ্যে পার্থক্য আছে। তার আমরা দুই ধরনের পার্থক্য পাই। একটি হলো কেন্দ্র থেকে মানগুলো কত দূরে অবস্থান করে, আরেকটি হলো মানগুলো নিজেরা নিজেদের মধ্য থেকে কত দূরে অবস্থান করে। এই দুই ধরনের দূরত্বকে আমরা বিস্তার বলি। আসলে বিস্তার পরিমাপ দুই প্রকার। তাহলে আমরা কি লিখব? দুই প্রকার। এক, অনপেক্ষ বা পরম বিস্তার, আর দুই, অনপেক্ষ বিস্তার পরিমাপ আর আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে আমরা একটু বলে রাখি, অনপেক্ষ বিস্তার বা পরম বিস্তার কাকে বলে? যে বিস্তার পরিমাপের একক আছে, একক দ্বারা প্রকাশ করা যায়। মনে রাখবে, একক হলো কোনো মানকে নির্দিষ্ট করে বোঝানো হয়। এককবিহীন কোনো মানকে তুমি নির্দিষ্ট করে বোঝাতে পারো না, বলতেও পারো না। যেমন আমি যদি বলি 1 2 3 4 5 6 এভাবে গণনা করি, দিস ইজ নাথিং, দিস ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু। বাট আমি যদি বলি 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, তুমি বলবা কোনো দ্রব্যের ওজন হতে পারে, কিন্তু 1 2 3 4 5 দিস ইজ নাথিং, দিস ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ এনি সিরিজ। যে কোনো ধারার কোনো মান হতে পারে, কিন্তু তুমি নির্দিষ্ট করে বলতে পারো না এটা দ্রব্যের ওজন, অথবা এটা কোনো তরল পদার্থের ওজন, অথবা ধানের ওজন, অথবা পাটের ওজন, অথবা কোনো মানুষের ওজন, এগুলো তুমি বলতে পারো না। কিন্তু একক দেওয়ার সাথে সাথে তুমি অনুমান করতে পারো এটা এইরকম একটি পরিমাপ হতে পারে। তাহলে একক দ্বারা কোনো মানকে নির্দিষ্ট করে বোঝানো যায়। তাহলে অনপেক্ষ বিস্তার পরিমাপ হলো যে বিস্তার পরিমাপের একক আছে, তথ্যগুলো যে এককে প্রকাশিত, আমরা ওই তথ্যগুলো ব্যবহার করে মানগুলো যে এককে প্রকাশিত, ওই মানগুলো ব্যবহার করে যে নির্দিষ্ট পরিমাপটা আমরা নির্ণয় করব, তার একই একক বিদ্যমান থাকবে। তুমি যদি মনে করো 5 কেজি মাইনাস 2 কেজি, তুমি এখানে লিখতে পারো 3 কেজি। তাহলে দেখো তোমার যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো কেজিতে প্রকাশ করেছো, আর এই যার ফলে ওই দুইটা মান ব্যবহার করে যে তুমি পরিমাপটা নির্ণয় করেছো তারও একটি একক আছে। তার মানে তথ্যগুলো যদি যে এককে প্রকাশিত হবে ওই এককই অনপেক্ষ বিস্তার পরিমাপটাও, মানে ওই তথ্যগুলো ব্যবহার করে যে মানটা আমরা পাবো ওই মানটা
ওই একই এককেই প্রকাশিত হবে। সুতরাং অনপেক্ষ বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্যের একককে ব্যবহার করে, একক বিশিষ্ট তথ্যকে ব্যবহার করে যে পরিমাপটা আমরা পাই, পরিমাপেরও ওই একক বিদ্যমান থাকে। সুতরাং এটাই হলো আমাদের অনপেক্ষ বা পরম বিস্তার। আর আপেক্ষিক বিস্তার, যে বিস্তার পরিমাপের একক থাকবে না, একক নাই, কারণ ইহা একটি অনুপাত। এটা আর বিস্তার মানে হলো তুমি যে মানটাই নির্ণয় করো না কেন সেটা বিয়োগের মাধ্যমে নির্ণয় করতে হবে, কখনই যোগ করে বিস্তার পাওয়া যায় না। ব্যবধান মানে পার্থক্য, পার্থক্য মানে আমার বয়স তোমার বয়সের মধ্যে পার্থক্য বললি কাউকে কিছু বলা লাগে না, সে নিজেই বুঝে যায় যে এখানে একটা বিয়োগ করতে হবে। তো বিস্তার মানে তফাৎ, আর যখনই তফাৎ বের করবা তখনই তোমাকে বিয়োগ করতে হবে। আর আপেক্ষিক বিস্তার হলো তোমার ভাগ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয়। তার মানে তোমাকে এভাবে করতে হবে 5 কেজি ভাগ 2 কেজি। এখন দেখো যে সমস্ত তথ্যগুলো আমরা ব্যবহার করি তার লবে যা আছে, হরে যে মানটা আছে, উভয় মানের একক এক। তা ভাগ পদ্ধতির বেলায় যদি লবের একক এবং হরের একক এক হয়ে যায় তখন এককগুলো বাদ হয়ে যায়, ফলে ওরা এককবিহীন মানে পরিণত হয়। আর এককবিহীন মানের এই এককবিহীন মানকে আমরা বলি আপেক্ষিক বিস্তার। দেখো এখানে যেমন তথ্যগুলো ব্যবহার করে যে মানটা পেয়েছে সেখানে একক বিদ্যমান আছে, আর এখানে ভাগ পদ্ধতির মাধ্যমে যে মানটা পাবো তার একক বাদ যাবে। কিন্তু মনে রাখতে হবে আপেক্ষিক বিস্তারকে সর্বদাই শতকরায় প্রকাশ করতে হয়। তাহলে তুমি এটি বেসিক পার্থক্য পেয়ে গেলে। অনপেক্ষ বা পরম বিস্তারে একক বিদ্যমান, আপেক্ষিক বিস্তারের কোনো একক থাকবে না, এককবিহীন, একক মুক্ত। অনপেক্ষ বিস্তারকে শতকরায় প্রকাশ করা যায় না, আর আপেক্ষিক বিস্তারকে অবশ্যই শতকরায় প্রকাশ করতে হবে। এখন আসো আমরা একটু মুছে দেই। দেখো মজার ব্যাপার হলো বিস্তার, এই বিস্তার পরিমাপকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো দেখো অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটি হলো আপেক্ষিক বিস্তার। এই অনপেক্ষ বিস্তারকে আমরা ভাগ করি আবার 4 প্রকার, তোমরা তুলে নিতে পারো। 1 পরিসর, 2 চতুর্থক ব্যবধান, 3 গড় ব্যবধান, 4 দেখো আমরা এই অনপেক্ষ বিস্তার পরিমাপকে 4 ভাগে ভাগ করেছি। 1 নম্বরে পরিসর, 2 চতুর্থক ব্যবধান, 3 গড় ব্যবধান, 4 পরিমিত ব্যবধান। এখন দেখো এই আপেক্ষিক বিস্তার আবার 4 প্রকার। দেখো পরিসরাঙ্ক, দেখো অনপেক্ষ বিস্তার পরিমাপ 4 প্রকার: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। অনুরূপভাবে আপেক্ষিক বিস্তার পরিমাপকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, আরেকটি হলো বিভেদাঙ্ক। তুলে নাও, এগুলো আমাদের দরকার আছে যারা পরিসংখ্যান পড়তে চাও। শুধু এখানে নয়, ইন্টারমিডিয়েটে নয়, যারা অনার্স মাস্টার্স করতে চাও, অনার্স পড়তে চাও যে কোনো সাবজেক্টে, বাংলা ইংলিশ ছাড়া, সেখানে তোমার পরিসংখ্যান লাগবে।
আর যদি তুমি কমার্সের স্টুডেন্ট হও তাহলে তোমার কমার্সে যে সাবজেক্টই তুমি অনার্স পড়তে চাও না কেন তোমাকে পরিসংখ্যান পড়তে হবে, কোনো উপায় নেই। যদি মনে করো দেশ থেকে পালিয়ে বিদেশে যাবে তাহলে ওখানে গিয়েও দেখবো যে পরিসংখ্যানের ভয়ে তুমি পালিয়েছিলে ওখানে গিয়েও সেই পরিসংখ্যানই পাবে। হ্যাঁ, সুতরাং আজকে যেগুলো পড়াচ্ছে অনার্সে গিয়ে দেখবে এইগুলোই আছে, এবং তুমি তখন বলবে যে না স্যাররা যা বলেছিলেন তা তো হারে হারে আমি টের পেয়েছি, আসলেই আছে। তুমি বিবিএ পড়বে, এমবিএ পড়বে, তুমি যদি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপর তোমাকে যদি বলি ওই হোটেল ম্যানেজমেন্ট বলো, ট্যুরিজম বলো, অনেকগুলো সাবজেক্টে হয়েছে, এগুলো পড়ো। তারপর তুমি যদি গণিত অনার্স পড়ো, ফিজিক্স অনার্স পড়ো, কেমিস্ট্রি অনার্স পড়ো, তারপরে সমাজ কল্যাণ, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জুলজি, তো ওরা আবার বায়োস্ট্যাটিস্টিক্স আছে, তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো, মেডিকেলও আছে। সুতরাং সব জায়গায় এটি লাগে। এবং তুমি যদি উচ্চতর মনোবিজ্ঞান আছে, তুমি যদি জিওগ্রাফি আছে, তুমি যদি উচ্চতর গবেষণায় যাও সেখানে তোমাকে পরিসংখ্যান পড়তে হবে। উচ্চতর গবেষণাতে পরিসংখ্যান ছাড়া, কনসেপ্ট ছাড়া তুমি কোনো অ্যানালাইসিস করতে পারবে না। সুতরাং আমরা জেনে নেই পরবর্তীতে কি হবে সেটা বড় কথা নয়, আমাদের সামনে যখন যেটা পড়বে আমরা সেটাকে সুন্দর করে সফল করব, সুন্দর করে এটার সমাপ্তি আমরা দিব। তাহলে অনপেক্ষ বিস্তার এবং আপেক্ষিক বিস্তারকে আমরা ভাগ করেছি চার ভাগে। পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিতি ব্যবধান। আর আপেক্ষিক বিস্তারকে আমরা ভাগ করেছি 4 ভাগে: পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক। এখন আমরা একটা একটা করে আলোচনায় আসবো আর এগুলো আমরা আলোচনা করব। নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো। আমরা অনপেক্ষ বিস্তার পরিমাপ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপের সংজ্ঞাটা আমরা পড়েছি। এখন আমরা পরিসর এবং পরিসরকে দেখো, আমি দুইটা করে আমি আলোচনা করব, একটা অনপেক্ষ সাথে ওইটার আপেক্ষিক। ওকে, তাহলে আমরা শুরুতে আসি পরিসর। এটাকে ইংলিশে বলে RANG, রেঞ্জ। সংক্ষেপে আমরা বলবো আর। এটা বাচ্চা ছেলেরাও পারে, ছোট ছোট স্টুডেন্ট আমরা আবার ছোট ছোট যেগুলো আছে আমাদের ছাত্র ওরাও পারে। একেবারে সহজ ধারণা, যে আজকে জন্মগ্রহণ করেছে সেও পারে। কেমনে পারে বলো? পরিসর কাকে বলে সে জানে। কোন তত্ত্ব সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে পরিসর বলে। আমি সোজাভাবে এভাবেই বলি, সবচেয়ে বড় মান মাইনাস সবচেয়ে ছোট মান, ওই মানটাকেই পরিসর বলে। কি বলছি বলো? কোন তত্ত্ব সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকেই পরিসর বলে। আমি যদি একটি গাণিতিক উদাহরণ বলি, 1 2 3 4, তোমাকে যদি বলি পরিসর কত, তাহলে তুমি বলবে পরিসর কাকে বলে। আমরা যদি সূত্রটা লিখি, পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে তুমি বলো এখানে সর্বোচ্চ মান 4, সর্বনিম্ন মান 1, পরিসর 3। তোমরা অনেক জায়গায় শিখেছো 1 যোগ করতে হয়, এগুলো কখনোই করবে না। পরিসংখ্যানের ধারণাই হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, দিস ইকুয়াল টু পরিসর। তুমি যদি এটাকে আমরা থিওরিটিক্যালি বলি, দিস ইজ দ্য নিউমেরিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল বলি, তাহলে আমরা বলবো সর্বোচ্চ মানটাকে যদি আমরা এটাকে যদি চলক x বলি, চলক x মানে x1 মান গ্রহণ করে, কখনো x2 মান গ্রহণ করে, x3 মান গ্রহণ করে, x4 মান গ্রহণ করে। সুতরাং x যে সকল মান গ্রহণ করেছে সেই মানগুলোর মধ্যে পরিবর্তন আছে, সুতরাং পরিবর্তনশীল মানকে চলক বলে। x একটি চলক যা 4টে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করেছে। তাহলে এই মানগুলোর মধ্যে থেকে আমি যেহেতু পরিসর বের করতে চাই, তাহলে আমরা পরিসরের সংজ্ঞা থেকে বলেছি সর্বোচ্চ মান। তাহলে এটাকে বলি চলক x এর হাইয়েস্ট মান, এইটাকে বলি চলক x এর লোয়েস্ট মান। তাহলে এখানে আমরা সূত্রটা দিতে পারি xh মাইনাস xl।
কোন তত্ত্ব সারির হাইয়েস্ট মান মাইনাস ওই তত্ত্ব সারির লোয়েস্ট মান, হাইয়েস্ট মান এবং লোয়েস্ট মানের পার্থক্য কি পরিসর বলে। স্যার বুঝতে পেরেছে? তুলে নিতে পারো। এখন যেহেতু তোমরা সৃজনশীল যুগের লোক, সুতরাং তোমাদেরকে সৃজনশীলের ব্যাখ্যা দিতে হয়। এখন সেই ব্যাখ্যাটা কি হতে পারে? আমি যদি পরীক্ষায় প্রশ্ন করে বলি পরিসর ঋণাত্মক হতে পারে কি, ব্যাখ্যা করো। পরিসর ঋণাত্মক হতে পারে কি, ব্যাখ্যা করো, অথবা পরিসর ঋণাত্মক নয়, ব্যাখ্যা করো। আমরা যদি ব্যাখ্যাতে আসি তাহলে এখান থেকে সেই আগের কথাগুলি আমরা বারবার বলতে থাকবো যে কোন তত্ত্ব সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য কি বা ব্যবধানকে পরিসর বলে। সুতরাং সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে পরিসর বের করতে হয়। তাহলে আমরা এখানে সকল মান প্লাস নিয়ে চারটি মান 1 2 3 4 এই চারটা মান পজিটিভ, অল আর পজিটিভ, আমরা অল পজিটিভ মানগুলো ব্যবহার করে পরিসর ধনাত্মক পেয়েছি। একটু দেখো এই মানগুলোর মধ্যেই যদি আমি একটু পজিটিভ নেগেটিভ মিলেই নেই, সকল মান ধনাত্মক নিয়ে আমরা পরিসর ধনাত্মক পেয়েছি। এবার সকল মান কিছু মান ধনাত্মক কিছু মান ঋণাত্মক নিয়ে আমরা পজিটিভ মানে পরিসর বের করার চেষ্টা করব। তাহলে তুমি বলো এখানে সর্বোচ্চ মান কত? নিশ্চয়ই তুমি বলবে সর্বোচ্চ মান 3। পরিসরের বের করতে হলে সূত্রের মাইনাস দরকার। এখন সর্বনিম্ন মান কত? দেখো মাইনাস দেখতে যত বড় সে তত ছোট। অনেকে বলবো স্যার -1। তুমি যদি একটি ঘর এঁকে দাও, আমরা জানি এবং তোমরা জানো 0 থেকে আমরা যখন ডান দিকে যাব, যত দূরে যাব মানটা তত বড় হতে থাকে। বাট 0 থেকে যখন আমরা বাম প্রান্তের দিকে যাব তখন এই মানগুলো যত আগাবো তত ছোট হতে থাকে। তাহলে এই মানগুলো অলওয়েজ পজিটিভ, 1 এটা 1 2 3 এভাবে যায়। আর এটা হলো -1 -2 -3 -4। সুতরাং 0 বিন্দু থেকে যত বামে যাবে ওই মানগুলো তত ছোট, আর 0 বিন্দু থেকে যত ডানে যাবে ওই মানগুলো তত বড়। সুতরাং আমরা -4 এখানে সবচেয়ে ছোট মান। সেক্ষেত্রে দেখো আমরা যদি পরিসর এখান থেকে পাই কি পাবো? দেখো 3 প্লাস মাইনাসে প্লাস 4। এখন আরেকটি উদাহরণ যদি আমরা বলি, তাহলে আমরা সকল মান প্লাস নিলাম, কিছু প্লাস কিছু মাইনাস নিলাম। এবার আমরা চাই সকল মান মাইনাস নিব। এখন পরিসর কি? পরিসরের সংজ্ঞা কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এখানে সর্বোচ্চ মান কত? -1। সূত্রের মাইনাস, সর্বনিম্ন মান -4। তাহলে কি দাঁড়ালো? 3টি উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি সকল মান প্লাস নিয়েও পরিসর প্লাস পাওয়া যায়, সকল মান মাইনাস নিয়েও পরিসর প্লাস পাওয়া যায়, কিছু মাইনাস কিছু প্লাস মান নিয়েও পরিসর প্লাস পাওয়া যায়। 3টি উদাহরণ থেকে ইহাই প্রতীয়মান হয় যে পরিসর ঋণাত্মক হতে পারে না। আবারও বলছি, সকল মান প্লাস নিয়ে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান পরিসর +3 পেয়েছি। সকল মান মাইনাস নিয়েও আমরা পরিসর ধনাত্মক পেয়েছি। কিছু প্লাস কিছু মাইনাস মান নিয়েও আমরা পরিসর প্লাস পেয়েছি। সুতরাং 3টি উদাহরণ থেকে আমরা একথাই বলতে পারি পরিসর কখনোই ঋণাত্মক হতে পারে না। এবার আমরা আসি পরিসরাঙ্ক। এটাকে ইংলিশে বলে কোএফিসিয়েন্ট
অফ রেঞ্জ, সংক্ষেপে বলে সিআর। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সহগ, যেমন আমরা যদি বলি 5x, x একটি চলক, বাট এই 5টাকে আমরা বলি কোএফিসিয়েন্ট, সহগ বলি। তাহলে কাকে বলে? সিআর এর সংজ্ঞা কি দেখো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ভাগ সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ইন্টু তাহলে আমরা বলতে পারবো কোন তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে যদি শতকরায় প্রকাশ করা হয় তাহলে তাকে পরিসরাঙ্ক বলে। তাহলে আমরা যদি নিউমেরিক্যালে বলি, মানে থিওরিটিক্যাল, XH মাইনাস XL ভাগ XH প্লাস XL ইন্টু কত দেখো, তাহলে আমরা কি বলছি? কোন তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে ওই তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে যদি শতকরায় প্রকাশ করা হয় তাহলে বিস্তারের যে পরিমাপ আমরা পাই তাকে আমরা পরিসরাঙ্ক বলি। তাকে কি বলবো? পরিসরাঙ্ক। তাহলে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে আমরা পরিসরাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে একটি গাণিতিক উদাহরণ দিয়ে বলি। এখানে দেখি 3, 4, 5, তাহলে পরিসর কত বলো? 5 - 3। তাহলে পরিসরাঙ্ক কি হবে বলো? পরিসরাঙ্ক দেখো 5 - 3 ভাগ 5 + 3 ইন্টু কত? 100। তাহলে কত থাকে? 2, 8 ইন্টু 100, 4, 25, 100, দিস ইকুয়াল কত? 25%। একেবারে মানে সহজ একটি ধারণা। এটা তোমার পড়তে খুব একটা কষ্ট মনে হবে না, যে কষ্ট লাগবেও না, আমরা সহজেই পেরে যাব ইনশাল্লাহ। ওকে, চতুর্থক ব্যবধান। ইংলিশ এটাকে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন, সংক্ষেপে বলে কিউডি। QUARTILE, কোয়ার্টাইল ডেভিয়েশন, জানি ডেভিয়েশন, ডেভিয়েশন DEVIATION, হ্যাঁ, কোয়ার্টাইল ডেভিয়েশন, যাকে আমরা বলি চতুর্থক ব্যবধান। এটাকে আমি সহজে বলবো চতুর্থক মানে 4টি মান ভাগ 3টা, মান 4। যখন তোমাকে যদি বলা হয় তুমি কোন ক্লাসে পড়ো, বলবে ক্লাস 4-এ পড়ি। ক্লাস কিন্তু 3টা, মান কিন্তু 4টা। 1, 2, 3, তুমি উঠেছো 4-এ, পেছনে ফেলে এসেছো 3টি, তাই না? সুতরাং মান 4টা, ভাগ পাবে 3টা। 4টা মান যখন কোনো তথ্য সারিকে সমান 3 ভাগে ভাগ করে তখন ওই প্রতিটি ভাগকে আমরা এক একটি চতুর্থক বলি। যেমন আমরা যদি এটাকে বলি 1, 2, 3,
4। দেখো ভাগ পেয়েছো একটা, দুটো, তিনটি, তাহলে 4টি মান এই তথ্য সারিকে সমান 3টি ভাগে ভাগ করেছে। এই প্রত্যেকটা ভাগকে এক একটি চতুর্থক বলে। প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক। তুমি যদি হাতে যখন আমরা গণনা করি তখন বলি 1 2 3 4, আমরা মান করি 4টা, কিন্তু আমরা যদি এইটাকে একটু ভাগ করি তাহলে দেখা যায় 3টা ভাগ, এই থেকে একটা এই পর্যন্ত ভাগ, এই থেকে এইটা আরেকটি ভাগ, এই থেকে আরেকটি ভাগ। দেখো ভাগ পাই কিন্তু 3টা। নিজের আঙ্গুলেও তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারো যে মান 4টা, ভাগ আমরা পাই হলো 3টা। তাহলে এই 3টা ভাগকেই বলা হয় প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং 3 নম্বর চতুর্থক। এটাকে অন্যভাবে আমরা বলতে পারি এভাবে, n/4 × 1। কোন তথ্য সারির মানকে 4 দ্বারা ভাগ করে যদি 1 দ্বারা গুণ করি, 1 মানে প্রথম চতুর্থক, তাহলে আমরা বলতে পারবো প্রথম চতুর্থক কোথায় আছে, কোন একটি তথ্য সারি কোন জায়গায় অবস্থান করছে, এটি গণসংখ্যা নিবেশনের কোন জায়গাটিতে আছে তা আমরা খুঁজে বের করতে পারবো। অনুরূপভাবে আমরা n/4 ইন্টু যদি 2 দেই, তাহলে দ্বিতীয় চতুর্থকের অবস্থানটা কোথায় আছে, গণসংখ্যা নিবেশনের কোন জায়গাটিতে তার অবস্থান তা আমরা খুঁজে বের করতে পারবো। তবে জেনে রাখো, এটা 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2 হয়ে যায় n/2। এটা মধ্যমার সাথে মিলে যায়। তোমাদের ম্যাডাম হয়তো কেন্দ্রীয় প্রবণতায় পড়িয়েছিলেন মধ্যমা কাকে বলে, সেই মধ্যমার সাথে মিলে যায় এটা। এই জন্য আমরা চতুর্থক ব্যবধান যখন নির্ণয় করি তখন n/2 দ্বিতীয় চতুর্থকের অবস্থান খোঁজার চেষ্টা আমরা করি না, যেহেতু ওটি মধ্যমার সাথে মিলে যায়। 3 নম্বর হলো n/4 × 3। তা আমরা বলতে পারবো এই 4 নম্বর চতুর্থকটা কোথায় অবস্থান করে, 3 নম্বর চতুর্থকটা কোথায় অবস্থান করে এটি গণসংখ্যা নিবেশনা, আমরা ওখান থেকে তাকে তুলে নিয়ে আসতে পারবো। সে কোথায় অবস্থান করে সে অবস্থানটা আমরা নিশ্চিত করতে পারবো। এখন দেখো, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করব না, এটা মধ্যমার সাথে মিলে যায়, তা আমরা কাজ করব প্রথমটা এবং 3 নম্বরটা। 1 নম্বরের চেয়ে 3 নম্বরটা 3 গুণ বেশি। এখান থেকে যদি আমি তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করি যে প্রথম চতুর্থকের মান যদি 25 হয়, তাহলে 3 নম্বর চতুর্থকের মান কত, তাহলে বুঝতে হবে প্রথমটার চেয়ে 3 নম্বরটা 3 গুণ বেশি, তাহলে 3 নম্বরটার অবস্থান হবে 3 25 75। স্যার বুঝাতে পেরেছি কিনা? 1 নম্বরটার চেয়ে 3 নম্বরটা 3 গুণ বেশি, 3 টাইমস বেশি। সুতরাং তোমাকে যদি 3 নম্বরটা বলে যে 3 নম্বরটা এত হলে 1 নম্বরটা কত, তাহলে 3 নম্বরের ওই মানকে 3 দ্বারা ভাগ করে 1 নম্বর পাবে। আবার যদি তোমাকে বলে 1 নম্বরটা এত হলে 3 নম্বরটা কত, তাহলে 3 দিয়ে গুণ করবে, পারবে না? এটা যদি 10 হয় এটা হবে 30, এটা যদি 60 হয় তাহলে এটা হবে 20, তাই না? এভাবে আমরা করতে পারবো। তাহলে এখন কিউডি সূত্রটা কি লেখো। কিউডি চতুর্থক ব্যবধানের সূত্র, এবং এটা দিয়ে আমরা এখনই একটা গাণিতিক অঙ্ক করে নেব। কিউডি Q3 - Q1 ভাগ 2। তাহলে কি বলছি আমরা, কিউটা আর একটু ভালো করে লেখো, Q1 Q3 - Q1 ভাগ কত 2। অর্থাৎ তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বাদ দিয়ে যদি 2 দ্বারা ভাগের 2 হয়, এই দুইটার মধ্যে ব্যবধান, এই কারণে 2 দিয়ে ভাগ করেছি, এভাবে যে মানটা পাওয়া যাবে তাকে আমরা চতুর্থক ব্যবধান বলি। তাহলে এখন Q3 এবং Q1 এর সূত্রটা লিখে নাও। লেখো, যেখানে Q1 = L + 1n/4
মাইনাস সি এফ ভাগ এফ পূরণ সি, আর Q3 ইকুয়াল টু এল প্লাস থ্রাইস এন ভাগ 4 মাইনাস সি এফ ভাগ এফ পূরণ সি। সূত্রগুলো নিয়ে নাও। Q1 ইকুয়াল টু এল প্লাস 1n ভাগ 4 মাইনাস সি এফ, Q3 এল প্লাস থ্রাইস এন ভাগ 4 মাইনাস সি এফ ভাগ এফ ইন্টু সি। আমরা একটু উদাহরণ দিব। মনে করো তোমার একটি গণসংখ্যা নিয়ে প্রশ্ন আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ধরো এখানে তোমার এফ আছে 1, 4, 10, 5, 3। তোমাকে এখন সিএফ বের করতে হবে। সিএফ মানে হলো ক্রমযোজিত গণসংখ্যা, ইংলিশে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্রমযোজিত গণসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথমটা ঠিক থাকবে, পরেরটা আড়াআড়ি যোগ বসবে সোজা, আড়াআড়ি যোগ বসবে সোজা, আড়াআড়ি যোগ বসবে সোজা। এখানে আমরা 6 দিই, 26। তো দেখো এখানে যোগ করলে 26 পাওয়া যায়। 6 + 11, 21, আর 5, 26। আবারও বলে প্রথম শ্রেণীর এফ আর প্রথম শ্রেণীর সিএফ একই থাকবে। পরেরটা দ্বিতীয়টা প্রথমটার সাথে আড়াআড়ি যোগ বসবে সোজা। 1 যোগ 4 ইকুয়াল টু 5, 10 যোগ 5 ইকুয়াল টু 15, 15 যোগ 5 ইকুয়াল টু 20, 20 যোগ 6 ইকুয়াল টু 26 হয়ে গেল। এখন আমরা ওখানে খুঁজতে থাকবো যে Q1 এর অবস্থান কোথায়, Q3 এর অবস্থান কোথায়। সেই অবস্থানগুলো এই সূত্রের মাধ্যমে আমি নির্ণয় করব। তাহলে প্রথমে আসো, এই n এর মানটাকে 4 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করো, থিওরিতে বলেছিলাম। তাহলে আমরা বলতে পারবো Q1 এর অবস্থান কোন শ্রেণীতে। শ্রেণী আছে 5টা, 1, 2, 3, 4, 5। এই 5টা শ্রেণীর কোন শ্রেণীতে Q1 অবস্থান করে, Q1 এর অবস্থান নিশ্চিত হবে, তা আমরা এর মাধ্যমে জানতে পারবো। তাহলে n এর মান হলো 26 ভাগ 4 ইন্টু 1, তাহলে আসে কত? 4 × 24, 4 × 5 = 20, 4.5। এখন খুঁজবে সিএফ এর মধ্যে। তাহলে 1 এর মধ্যে নাই, কারণ 1 এর চাইতে 4.5 বড়। তাহলে পাইলাম, পেয়েছি আমরা কার মধ্যে পেয়েছি? 5 এর মধ্যে, কারণ 5 সিএফ এর 5 এর মধ্যে 4.5 এর অবস্থান নিশ্চিত করা যায়, কেননা 4.5 5 এর চেয়ে ছোট। বড় মানের মধ্যে ছোটটার অবস্থান রয়েছে, কিন্তু ছোট মানের মধ্যে কখনই বড় মানের অবস্থান নেই। এখন নিশ্চিত হয়ে গেলাম এই শ্রেণীর মধ্যেই আমার প্রথম চতুর্থটা রয়েছে। এখন লাগবে কি? ওই শ্রেণীর নিম্নসীমা। তাই আমরা Q1 এর অবস্থান পেয়েছি 10 থেকে 20 এর মধ্যে। ওই শ্রেণীর নিম্নসীমা কত? 10। সিএফ হবে যে শ্রেণীতে পাওয়া গেছে তার আগের শ্রেণীর সিএফ 1। যে শ্রেণীর মধ্যে ব্যবধান মানে যে শ্রেণীর মধ্যে পাওয়া গেছে ওই শ্রেণীর নিম্নসীমা উচ্চ সীমার মধ্যে ব্যবধান হলো সি। এফ হলো যে শ্রেণীতে পাওয়া গেছে ওই শ্রেণীর গণসংখ্যা। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি Q1 এর, তাহলে তুমি করতে পারবে 10 প্লাস 4.5, এটা হলো 4.5, এটা বের করা আছে দেখো। 4.5 মাইনাস 1 ভাগ হইল 4 ইন্টু 10। ক্যালকুলেশন করে এই মানটা বের করে নিবে, তাহলে তুমি Q1 পাবে। কি পাবে? তুমি Q1 পাবে। অনুরূপভাবে তোমাকে যদি আমি 3 নম্বরটা বের করতে পারি, দেখো প্রথমটার অবস্থান যদি 4.5 হয়,
তার 3 নম্বর অবস্থান হবে 4.5 ইন্টু 3, কারণ প্রথমটার 3 গুণ, 3 5 15, 3 4 12 13, এই 13.5 খুঁজবে হলো সিএফ এর মধ্যে। তাই পাওয়া গেছে কার মধ্যে? 15 এর মধ্যে। যার মধ্যে পাওয়া গেল তার মানে কি আমরা পেয়েছি 3/4, এই মানটা পেয়েছি কার মধ্যে? 15 এর মধ্যে। তাহলে 15 যার মধ্যে পাওয়া গেল তার শ্রেণী ব্যবধান কত? 20 থেকে 30 এর মধ্যে পাওয়া গেছে 3 নম্বর চতুর্থকের অবস্থান। তাহলে আমার লাগবে ওই শ্রেণীর নিম্ন সীমা, ওই শ্রেণীর এফ, ওই শ্রেণীর আগের শ্রেণীর সিএফ, ওই শ্রেণীর ব্যবধান, আর এখানে এটা তো আমরা পেয়েছি কত? 13.5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ক্যালকুলেশনটা এভাবে করতে পারবো, জাস্ট মানটা আমরা বসিয়ে দেব। তাহলে কি লিখবো? 20 যোগ 13.5 মাইনাস 5/10 ইন্টু কত? 10। এটা তো একেবারে সহজই হয়ে গেল। তাহলে 20 যোগ 8 28.5 হয়ে গেল। আগেরটা নিশ্চয়ই তুমি Q1 এর হিসাবটা তুমি বের করেছো, সুতরাং ওখান থেকে পাবে। তাহলে এখন তোমার Q1 পেয়ে, প্রথম চতুর্থক পেলে, 3 নম্বর চতুর্থক পেলে, এখন চতুর্থক ব্যবধান কি হবে? Q3 মাইনাস Q1 ভাগ 2। Q3 এর মানটা বসিয়ে দেবে, Q1 এর মান বসিয়ে দেবে, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে যে মানটা তুমি পাবে ওটাই হলো চতুর্থক ব্যবধানের মান। তাহলে আমরা এখান থেকে চতুর্থক ব্যবধানের কোণটা একটু বের করে নেই। তাহলে আমরা সংখ্যা বলবো CQD। তাহলে CQD ইকুয়াল টু কি হবে বলো? Q3 মাইনাস Q1, Q3 প্লাস Q1 ইন্টু 100। Q3 মাইনাস Q1, ঠিক আছে? Q3 মাইনাস Q1 ভাগ Q3 প্লাস Q1 ইন্টু 100। তো জাস্ট পরিসরের মধ্যেই 3 নম্বর চতুর্থক মাইনাস প্রথম চতুর্থক ভাগ তাদের যোগফল ইন্টু 100। গড় ব্যবধান ইংলিশে বলে মিন ডেভিয়েশন। গড় ব্যবধান 3টা মান থেকে পাওয়া যায়। লিখতে পারো 1, 2, 3
দেখো, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মধ্যম হতে গড় ব্যবধান এবং প্রচুরক হতে গড় ব্যবধান, আমরা এই তিনটা থেকে আমরা গড় ব্যবধান পাই। তাহলে কি কি বলেছি বলো? গড় হতে, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মধ্যম হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান, আমরা তিনটা মান থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। তবে যদি তোমাকে বলে দেয় গাণিতিক গড় হতে গড় ব্যবধান, তাহলে তোমাকে গাণিতিক গড় থেকে যদি মধ্যম এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলে, তাহলে বলে দিবে যে মধ্যম হতে গড় ব্যবধান অথবা প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। কিন্তু মনে রাখবে, যখন তোমাকে প্রচুরক কোনো কিছু বলবে না, শুধু বলবে গড় ব্যবধান নির্ণয় করো, তখন তোমাকে বুঝতে হবে যে গাণিতিক গড় হতে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তখন আমরা মধ্যমা থেকে করব না, প্রচুরক থেকে করব না, কেননা গাণিতিক গড় সহজে বোঝা যায়, সবাই বুঝতে পারে, সবাই এটাকে সহজেই করতে পারে। এই জন্য সহজেই আমরা গাণিতিক গড়কে ব্যবহার করি আমরা গড় ব্যবধান নির্ণয় করার চেষ্টা করব। কখনই মধ্যমা প্রচুরক যদি বলে না দেয়, এই ভুল পথে আমি কখনোই পা দেব না, এ থেকে নির্ণয় করার চেষ্টা করব না। কোনো কিছু বলা না মানেই হলো গাণিতিক গড়কে ব্যবহার করে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। তবে আরেকটু ধারণা দিয়ে রাখি, গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না, কখনোই মাইনাস মান গ্রহণ করতে পারে না। এই মাইনাস মানকে এড়িয়ে যাওয়ার জন্য গড় ব্যবধান পরম মানের চিহ্ন দিবে। কি দিবে? অ্যাবসলিউট সাইন, এরকম দেখবা দুইটা খাড়া চিহ্ন দিবে। তার মানে যদি এমন হয় 5 - 10, নিয়ম অনুসারে সেটা মাইনাস আসার কথা, কিন্তু যখন সে মানটা বের করবা তখন হবে প্লাস, কেননা গড় ব্যবধান কখনোই ঋণাত্মক মান গ্রহণ করতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা জানো যে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এর পরের ক্লাসগুলো যে কটা আছে আমি নেব, কারণ এই বিস্তার অনেক বড় একটি অধ্যায় এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় এই বিস্তার পরিমাপ। তো আমরা এগুলো নিব। আর আজকে হলো আমাদের বুদ্ধিজীবী দিবস। তোমরা জানো যে এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য আল বদর, আল শামস এবং রাজাকারের গোষ্ঠী, যারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যার জন্য, একটি জাতিকে অকর্মণ্য করার জন্য, মেধাশূন্য করার জন্য আমাদের সূর্য সন্তানদের হত্যা করেছিল। আমরা বিনম্র চিত্তে সেই সমস্ত শহীদদের স্মরণ করেছি, যাদেরকে রাজাকাররা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। স্মরণ করছি আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা পেয়েছিলাম একটি ভূখণ্ড, যার বুকে দাঁড়িয়ে আমি আমার বাঙালি পরিচয়টাকে বিশ্বের বুকে দিতে পারছি এবং নিজেকে বাঙালি বলে মনে করছি। তো সুতরাং পরবর্তী ক্লাস আবার দেখা হবে, কথা হবে এই টপিকসের উপরে, যে গড় ব্যবধান আমরা লিখে দিয়েছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, প্রয়োজন না হলে, প্রয়োজন একান্তই না হলে অন্তত এই ঠান্ডার সিজনটার মধ্যে বাহিরে যাবে না। তোমরা নিরাপদ থাকলে আমরা ভালো থাকবো, জাতি ভালো থাকবে, কারণ তোমরাই ভবিষ্যৎ এই দেশের, তোমরাই ভবিষ্যতের কান্ডারি দেশের, তোমরাই নেতৃত্ব দেবে দেশের, তোমরা এই দেশটাকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবে। সুতরাং তোমাদের সুস্থ থাকাটাই আমাদের একান্ত চাওয়া এবং মহান সৃষ্টিকর্তার কাছে এটাই আমাদের প্রত্যাশা। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।